আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব আরেকটি নতুন অধ্যায়। সেটা হচ্ছে ১৩ অধ্যায় এবং হচ্ছে খাদ্য ও পুষ্টি নিয়ে। তো খাদ্য ও পুষ্টি এটার যে যত বেসিক আছে সবই কিন্তু তোমাদের ৮ম শ্রেণীতে জেনে যেতে হবে। কারণ এটা তোমার ক্লাস 9-10 এ থাকবে এবং তোমার ক্লাস 11-12 এ থাকবে এবং বিভিন্ন জবের ক্ষেত্রে তোমার কিন্তু সাধারণ জ্ঞান হিসেবে এগুলা থাকবে। তাহলে খাদ্য এবং পুষ্টি এটা নিয়ে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য কি, পুষ্টি কি। আর এমনভাবে আলোচনা করব যেন এখান থেকে সিকিউ পারি, এমসিকিউ পারি এবং হচ্ছে শর্ট কোশ্চেন পারি। তো এর ভেতরে তোমার এই অধ্যায় থেকে টিচাররা সবথেকে বেশি কি প্রশ্ন করেন? সিকিউ এর প্রশ্ন করেন। ঠিক আছে? সিকিউ বা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখান থেকে কিন্তু করেন। আচ্ছা, তাহলে খাদ্য বলতে কি বোঝায়? খাদ্য মানে কি? খাদ্য মানে কি? আমরা যা খাই তাই খাদ্য। তাই না? এক কথায়। তাহলে আমরা খাদ্য খাই কেন? একদম ইনিশিয়াল যে কারণটা, ১ম যে কারণটা, সেই কারণটা হচ্ছে ক্ষুধা নিবারণের জন্য বা আমাদের খিদা মেটানোর জন্য। তাই না? ক্ষুধা পাইলে কেমন লাগে? কষ্ট লাগে না? তো খাদ্য খাইলে আমরা কি ওই কষ্টটা প্রাথমিকভাবে আমরা নিবারণ করতে পারি। তো ১ম যে কারণটা সেটা হচ্ছে ক্ষুধা নিবারণের জন্য। আরেকটা হচ্ছে কি বৃদ্ধি সাধনের জন্য, দেহের তাপমাত্রা বজায় রাখার জন্য। যা দেখবা মৃত মানুষের দেহ বা শরীর ঠান্ডা হয়ে যায়। তাই না? তো শরীরের তাপমাত্রা ধরে রাখা বা তাপমাত্রা বজায় রাখাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার শরীরে তাপ থাকবে না, মানে তাপমাত্রা বজায় থাকবে না, তুমি মারা যাবা। ঠিক আছে? সো তাপমাত্রা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমাদের কিন্তু খাদ্য গ্রহণের কারণ খাদ্য খাই না কিসে? যার জীবন আছে সেই খাবার খাই। ঠিক আছে? জীবন না থাকলে খাবার খাওয়ার প্রয়োজন নেই। যার জীবন আছে তার খাবারও অবশ্যই খাওয়া প্রয়োজন। তাহলে খাবে কেন? বৃদ্ধির জন্য, শক্তির জন্য, ঠিক আছে? এবং কি বেঁচে থাকার জন্য আল্টিমেটলি খাবারের প্রয়োজন। তাহলে দেহকে সুস্থ রাখার জন্য খাবার প্রয়োজন। ঠিক আছে? তুমি আ কিছু খাবার খাবা, কিছু ধরনের খাবার খাবা না, তুমি অসুস্থ হয়ে পড়বা। যেমন ভিটামিন তুমি খাবা না, অসুস্থ হয়ে যাবা। ঠিক আছে? খনিজ লবণ তুমি খাবা না, অসুস্থ হয়ে যাবা। তো এর দিক থেকে আমরা কি খাবারকে কিন্তু আবার কয়েক ধরনের কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? আমরা খাবারকে কয়েক ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। ঠিক আছে? সো খাবার আসলে কত প্রকার কি সেটা নিয়েই কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। এখন দেখো এবং পুষ্টি যেটা তুমি দেখছো, এই পুষ্টি মানে কি? খাদ্য আর কি? পুষ্টি। চলো আমরা পুষ্টি নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। তা না হলে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনই নাই। কারণ তোমরা রিডিং পড়েই কিন্তু বুঝতে পারো। কিন্তু যেটা বুঝতে পারবা না সেটা চলো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলা জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। আর খাদ্য থেকে জীব পুষ্টি লাভ করে। এই যে লাস্টের এই লাইনটা খুবই গুরুত্ব সহকারে এই লাইনটা একেবারে বুঝে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তো ক্ষয়পূরণ বলতে কি? আমাদের দেহ কিন্তু প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। ঠিক আছে? ওই ক্ষয়টা পূরণ করার প্রয়োজন। যদি ক্ষয় পূরণ না করা হয় তাহলে দেখো এখানে একটা বাচ্চা দেহ ক্ষয় হয়ে কি অবস্থা হইছে। দেখছো? আচ্ছা। তো খাদ্য আর পুষ্টি জিনিসটা কি? এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছিলাম। খাদ্য, পুষ্টি। দেখো, খাদ্য কিন্তু আমাদের যে বডি আছে, বডির ভিতরে কি আছে? সেল বা কোষ আছে। এটা তোমরা সবাই জানো। খাদ্য সরাসরি কিন্তু ওই সেল বা কোষ সরাসরি কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না। তাহলে খাদ্যকে আমাদের ভাঙতে হয়। আমাদের যে হজমতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম সেটা কি খাদ্যকে ভেঙে কিসে রূপান্তর করে? পুষ্টিতে রূপান্তর করে। পুষ্টিতে রূপান্তর করার পরে ওই পুষ্টি উপাদানে কিন্তু আমাদের সেল বা আমাদের শরীরের যে কোষ, সেই কোষগুলা গ্রহণ করতে সক্ষম হয়। অন্যথায় খাদ্য কিন্তু সরাসরি আমাদের সেল বা আমাদের কোষ গ্রহণ করতে পারে না। খাদ্যকে বিভিন্ন এনজাইমের মাধ্যমে, পরিপাকতন্ত্রের মাধ্যমে আমরা ভেঙে পুষ্টিতে রূপান্তর করি এবং ওই পুষ্টিটাই কি আমাদের শরীরের যে সেলগুলা, এই সেলগুলা গ্রহণ করে। আর বাকি যে সকল ওয়েস্ট অংশ ওইগুলা শরীর থেকে রেশন তন্ত্র বা শরীর থেকে বিভিন্নভাবে বের হয়ে যায়। রাইট? তো এইটা হচ্ছে খাদ্য এবং পুষ্টির যে ধারণাটা সেটা। তো দেখো খাবারের ভেতরে কিন্তু আবার অনেক ধরনের টাইপ আছে। তাই না? এই যে যেমন দেখো আমিষ বা প্রোটিন, শর্করা, ঠিক আছে?
বা কার্বোহাইড্রেট, তেল বা চর্বি, এটা দুইটা একই ধরনের পদার্থ, একই ক্যাটাগরির ভিতরে, বা স্নেহ জাতীয় পদার্থ, তাই না? অয়েল, রাইট? আচ্ছা, তেল বা চর্বি জাতীয় পদার্থ, এবং হচ্ছে ভিটামিন, মিনারেলস বা খনিজ লবণ, এবং পানি, তাই তো? এই যে উপাদানগুলো, খাদ্যের বিভিন্ন উপাদানগুলো, ওই খাদ্যের টাইপ বা উপাদান বা ধরনের উপর ভিত্তি করে পুষ্টি উপাদানও কিন্তু ভিন্ন রকম। যেমন তোমার আমিষ ভেঙে দেখা যাচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, শর্করা ভেঙে তোমার কার্বোহাইড্রেট বা হচ্ছে গ্লুকোজ বা এই ধরনের পুষ্টি উপাদান তৈরি হয়। ঠিক আছে? তেল চর্বি ভেঙে আরেক রকম পুষ্টি উপাদান তৈরি হয়। তাহলে খাদ্যের উপর বেস্ট করে, ওই খাদ্যর উপর ভিত্তি করে পুষ্টি উপাদানও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়। ভিন্ন ভিন্ন খাবার উপাদানের জন্য পুষ্টি উপাদানও ভিন্ন ভিন্ন রকমের হয়। তো এই নিয়েই কিন্তু আজকে আমাদের এই সম্পূর্ণ আলোচনাটা। তাহলে চলো আমরা আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, খাদ্য পুষ্টি এবং পুষ্টিমান এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তোমরা জানো যে গাড়ি বা প্লেন বা বিভিন্ন ধরনের গাড়ি চালানোর জন্য, কিংবা এই যে এখন আলো জ্বলছে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সো এই বিভিন্ন ধরনের শক্তির জন্য বা এই বিভিন্ন ধরনের তোমার যানবাহনের জন্য কিসের দরকার বলতো? জ্বালানির দরকার। তো প্রাণীর দেহটাও কিন্তু এক ধরনের কি যানবাহনের মতো। ঠিক আছে? তো প্রাণীর দেহটাও আহ টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, প্রাণী দেহটাকে সচল রাখার জন্য, চলাফেরা যোগ্য রাখার জন্য আমাদের এই শরীরটাকে কি দরকার বলতো? অবশ্যই খাদ্য দরকার, অবশ্যই জ্বালানির দরকার, তাই না? যেরকম জ্বালানি ব্যবহার করে যত যানবাহন চলে, কি ব্যবহার করে? জ্বালানি ব্যবহার করে, তেল, পেট্রোল, কয়লা টয়লা এগুলো ব্যবহার করে, তাই না? বিভিন্ন ধরনের যানবাহন চলছে। ঠিক তেমনি আমাদের এই শরীরটাও একটা ইঞ্জিনের মতো। আমাদের শরীরটাকেও চালানোর জন্য কি দরকার? জ্বালানি দরকার। এই জ্বালানিটা কি? এই জ্বালানিটাই হচ্ছে খাদ্য। ঠিক আছে? তাহলে শক্তি কোথা থেকে পাই? জ্বালানি থেকে পাই, তাই তো? এবং এই জ্বালানিটা কি? জ্বালানিটা হচ্ছে আমাদের খাদ্য। এই খাদ্যটা কি? খাদ্য থেকে আমরা কি পাই? পুষ্টি পাই। তো এই পুষ্টিটাই হচ্ছে জ্বালানি। আশা করি তোমরা বুঝতে পারছো। সো উদ্ভিদ এবং প্রাণী যাই বলো না কেন, যার জীবন আছে, তার বেঁচে থাকার জন্য কি দরকার আছে? তার খাদ্য এবং পুষ্টির দরকার আছে। ঠিক আছে? তাহলে খাদ্য এবং পুষ্টিদ্রব্য থেকে তিনটা কাজ করে: বৃদ্ধি সাধন, ছোট থেকে যাতে বড় হয়, খাদ্য পুষ্টি পাবা না তুমি, বড় হবা না, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, মেইনটেনেন্স এর জন্য। তারপরে তাপ শক্তি উৎপাদন, ওই যে বললাম প্রথমেই। তারপরে কর্মশক্তি প্রদান, মানে আমরা যে কাজ করব, আমাদের কাজ করার জন্য শক্তি দরকার। আমরা যদি না খাই তাহলে কি কাজ করতে পারবো? পারবো না। তো তোমরা যারা খাইতে চাও না তারা অবশ্যই এটা জেনে রাখো। আচ্ছা, রোগ প্রতিরোধ করা, ঠিক আছে? খাবার না খেলে কি রোগ প্রতিরোধ হবে না? যে দেখা যাচ্ছে পেশেন্টটা কিন্তু মোটেও খেতে চায় না, তাদের ওই রোগটা কি আরো বেশি আঁকড়ে ধরে। সুস্থতা বিধান, শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ মানে তোমার শরীরের ভেতরে যে কাজগুলা চলে। আমরা কাজ দুই রকম করি, বাইরের একটা কাজ করি, আর আমাদের শরীর বা বডির ভেতরে একরকম কাজ হয়। এই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়। যেমন পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে, রেচন হচ্ছে, ইত্যাদি অনেক অনেক কাজ কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রতিনিয়তই হয়ে চলছে, যেগুলার নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে নাই। ঠিক আছে? সো ওইগুলার জন্য কি খাবার দরকার। তুমি খাবার খাবা না, তোমার হজম হবে না। ঠিক আছে? তুমি খাবার খাবা না, তুমি ভালোভাবে শোষণ তোমার শরীরে করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, খাদ্য এবং পুষ্টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি অলরেডি। আমরা যা খাই সেগুলো কিন্তু আমাদের শরীর সরাসরি গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে হলে তাকে ভেঙে 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 ক্ষুদ্রতর কণিকায় পরিণত করতে হয়। যে ক্ষুদ্র কণিকায় পরিণত হবে, যেটা আমাদের কোষ বা আমাদের সেল এর জন্য গ্রহণযোগ্য, ওই ক্ষুদ্র কণিকাটাই কি পুষ্টি। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে একজন অনেক বড় মানুষ, মোটা গোটা অনেক বড় শরীর, তার জন্য কি জ্বালানি বেশি লাগবে না? তোমার একটা মোটরসাইকেলে যে পরিমাণ জ্বালানি লাগবে, একটা ট্রাকে তার থেকে বেশি পরিমাণ জ্বালানি লাগবে না? হ্যাঁ, অবশ্যই একটা ট্রাকে তার থেকে বেশি পরিমাণ জ্বালানি লাগবে। সো যার শরীর বড়, যার দেহের আকার আকৃতিতে বড়, তার কি অবশ্যই বেশি খাবার প্রয়োজন হবে, বেশি খাবারের চাহিদা তার থাকবে, তাই না? আবার দেখা যাচ্ছে যে একটা গাড়ি সারা দিন রাত 24 ঘন্টা সবসময় চলে,
আর একটা গাড়ি মাসে একবার বের করা হয়, কোনটায় বেশি জ্বালানি লাগবে, যেটা সব সময় চলে বা বেশি ব্যবহার হয়। ঠিক সেভাবে যে বেশি কাজ কাম করবে তার কি বেশি খাবারের প্রয়োজন হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে আমরা খাবার উপাদান নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন ধরনের কিন্তু খাবার উপাদান বা খাদ্য উপাদান থাকে। ঠিক আছে? এক এক রকম খাদ্য উপাদানের কি এক এক রকমের তোমার হচ্ছে আহ পুষ্টি উপাদান কিন্তু সেখান থেকে পাই। বুঝতে পারছো? তো তুমি একটা ফলে একরকম পুষ্টি পাবা, আর একটা ফলে আর এক রকম পাবা, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তুমি এই যে খিচুড়িতে যে পরিমাণ শক্তি পাবা, সাধারণ ভাতে কিন্তু সে পরিমাণ শক্তি পাবা না। দেখো, একটা সিদ্ধ চালে শ্বেতসার বা তোমার শর্করা জাতীয় পদার্থ থাকে কত, ৭৯%, স্নেহ থাকে দেখো ৬%। তার মানে কোনো একটা খাদ্য উপাদানে কিন্তু খাদ্যের প্রায় সব রকম উপাদানই থাকে, শুধু একটু কম বেশ থাকে। যেমন চালে বা হচ্ছে ভাতের ভিতরে কিন্তু অধিকাংশে কি থাকবে, শর্করা বা শ্বেতসার জাতীয় পদার্থ থাকবে। এখানে কিন্তু খুব একটা বেশি প্রোটিন বা খুব একটা বেশি স্নেহ থাকবে না, থাকবে কিন্তু কম পরিমাণে থাকবে। বোঝা গেল? তো চাল কি শ্বেতসার জাতীয় পদার্থ, মনে থাকবে। চাল থেকে দেখো কত ক্যালোরি শক্তি পাওয়া যায়, কত ক্যালোরি শক্তি পাওয়া যায় দেখো। আচ্ছা, বিশুদ্ধ খাদ্যে শুধু একটি উপাদান থাকে, যেমন চিনি বা গ্লুকোজ। আচ্ছা, এখানে যে দুই রকম খাদ্য চলে আসলে, একটা যৌগিক, একটা দেখা যাচ্ছে বিশুদ্ধ। যৌগিক এর ভেতরে কি থাকে, প্রায় খাদ্যে সব রকম উপাদান কম বেশি করে থাকে। আর কিছু কিছু উপাদান থাকে খাবারের, যেখানে কেবলমাত্র ওই উপাদানটাই থাকবে। যেমন চিনিতে কেবলমাত্র কি থাকবে, চিনিতে কি থাকবে, চিনিতে শুধুমাত্র গ্লুকোজ থাকবে। গ্লুকোজে কি থাকে, শুধুমাত্র গ্লুকোজ থাকে। ঠিক আছে? আর অন্য কোনো উপাদান থাকে না। মানে এরা সরল। হ্যাঁ, এরা সরল উপাদান। আর এই যে যৌগিক, যেমন খিচুড়ির ভিতরে প্রায় খাদ্যের সব রকম উপাদান থাকবে, শর্করা, আমিষ, স্নেহ, তেল টেল সব থাকবে একেবারে। হ্যাঁ। আচ্ছা, খাদ্যের উপাদান দেখো, খাদ্যকে আহ তোমার হচ্ছে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু তোমরা ক্লাস 3-4 থেকে পড়ে আসছো, তাই না? আমিষ জাতীয় পদার্থ এর কাজ কি, ক্ষয়প্রদন, বৃদ্ধি সাধন এবং দেহ গঠন। স্নেহ বা শর্করা, শর্করা বা শ্বেতসার জাতীয় পদার্থ, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট নামে আমরা চিনি। কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে, তাই তো? আচ্ছা, প্রোটিন বা আমিষ, এর ভিতরে কি থাকবে, এর ভিতরে অ্যামিনো অ্যাসিড থাকবে। হ্যাঁ। আচ্ছা, আর স্নেহ বা তেল চর্বি জাতীয় পদার্থে এটার কাজ কি, তাপশক্তি উৎপাদন করা বা ধরে রাখা। এখন দেখো, খাদ্যের আরো ৩ প্রকার আছে, প্রধান ৩ প্রকারের বাইরেও আরো ৩ প্রকার আছে। একটা ভিটামিনের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা আমরা খুবই ডিটেলস জানবো, পড়বো। আর খনিজ লবণ ছাড়া কিন্তু দেহের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, এগুলার কাজও আমরা খুব ডিপলি জানবো, পড়বো। আর পানির গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি, আমাদের যে শরীরের বেশিরভাগই কিন্তু পানি দিয়ে গঠিত। তাহলে পানি ছাড়া আমরা কিন্তু কি একদম কল্পনাই করতে পারবো না। সো পানি উপাদানটা কিন্তু খুবই খুবই জরুরি। সো মনে রাখবে যে পানিটা আসলে কেন গুরুত্বপূর্ণ, তোমাদের কেন পানি খাওয়া উচিত। অনেকে পানি খাইতে চাও না, রাইট? আচ্ছা, এবার দেখো, শর্করা আমিষ নিয়ে একটু কথা বলি। শর্করা বা শ্বেতসার, দেখো, শর্করা এটার ভিতরে কি কি পাওয়া যায়, মানে কিসে কিসে শর্করা পাওয়া যায়, তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে? কিসে কিসে শর্করা পাওয়া যায়, কোন কোন খাদ্যে, তোমরা অবশ্যই কি মনে রাখবা। ভাত আর আলু, এটা হচ্ছে শর্করার প্রধান উৎস। ঠিক আছে? আচ্ছা, আমাদের দৈনন্দিন যেসব খাবার খাই সেখানে শর্করাটাই যেন একটু বেশি। আর ওই যে বললাম, শর্করার ভিতরে কি থাকে, কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই ৩টা উপাদান কিন্তু সবচাইতে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে? তো দেখো, শর্করাকে কয় ভাগে ভাগ করা যায়, ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোস্যাকারাইড মানে কি, এক অণু বিশিষ্ট শর্করা। তারপরে ডাইস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। হ্যাঁ, দ্বি শর্করা এবং বহু শর্করা। পলিস ডাইস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ, এই ৩ ধরনের শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মধ্যে দিয়ে সারা দেহে প্রবাহিত হয়। দেখো, এটা হচ্ছে সরল উপাদান, সবচাইতে সরল উপাদান। তোমার আহ শরীরের ভেতরে যে কোষগুলো, ওই কোষগুলো কিন্তু এইগুলো তোমার শর্করার যে পুষ্টি উপাদান, সেটাকে কি বলে, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। এইগুলা আমাদের শরীরের ভেতরে যে রক্তের কাজ কি জানো, পুষ্টি উপাদান বহন করা। তো
এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, এগুলো কি উপাদান? পুষ্টি উপাদান। কিসের? শর্করার। তো এই পুষ্টি উপাদানগুলো কি আমাদের রক্তের ভেতর দিয়ে সারা দেহে কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? এখন দেখো কিসে কতটুকু শর্করা থাকে তোমরা একটু হিসাব করবা। কিলো ক্যালোরি, বুঝতে পারছো? 1 গ্রাম শর্করায় কিলো ক্যালোরি মানে বোঝো? মানে 1000 ক্যালোরিতে কি 1 কিলো ক্যালোরি, তাই না? আচ্ছা, তোমাদের এইখান থেকে এমসিকিউ এর জন্য একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা এখানে দাগিয়ে নিবা যে প্রতি কিলোগ্রামের জন্য, মানে দেহের ওজনের তুলনায় প্রতি কিলোগ্রামের জন্য 4.6 গ্রাম আমাদের চাহিদা থাকে শর্করার। ঠিক আছে? তাহলে তোমার শরীরের ওজন যদি ভর যদি কত, তোমার হচ্ছে 60 কেজি হয়, তাহলে 1 কিলোগ্রামে যদি তোমার শরীরের 1 কিলোগ্রামের জন্য যদি 4.6 লাগে, তাহলে 60 কেজির জন্য কত লাগবে? অবশ্যই গুণ করতে হবে। তো এই যে এটা কিন্তু পরীক্ষাতে আসবে, তোমাদের যদি ম্যাথ দিতে চাই তাহলে এখান থেকে কিন্তু এই ম্যাথটা দিতে পারে যে মনে করো করিমের শরীরের ওজন 50 কেজি, তাহলে তার শর্করার খাওয়ার চাহিদা কত? কত বলো তো? 50 গুণ 4.6 গুণ করে দাও, বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের শরীরের শর্করা ক্যালোরির শতকরা কি 60 থেকে 70 ভাগ শর্করা গ্রহণ করা দরকার, মনে রেখো। এবার দেখো শর্করার অভাবে কি হয়? আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। আমরা কি দুর্বল হয়ে যাব। ঠিক আছে? আমরা দুর্বল হয়ে যাব। আমাদের দুর্বল হলে কি কি হয় সে সবগুলোই হবে। এখন যেমন আমার খুবই দুর্বল দুর্বল লাগছে, সকাল থেকে খাই নাই, বুঝতে পারছো? আমার এখন আমি বুঝতে পারছি। তো বমি বমি ভাব হবে, অতিরিক্ত ঘামবে, দেখো আমি অতিরিক্ত ঘামাচ্ছি, বা আমার ক্ষুধা লাগছে, হ্যাঁ, বা আমার হচ্ছে যে তোমার হচ্ছে দুর্বল দুর্বল লাগছে, আমার যে হার্টবিট এটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এইগুলা কিন্তু হবে। এখন দেখো, এবার আমিষ নিয়ে আমরা আলোচনা করি। এটা কিন্তু আমিষটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিষ কি নিয়ে গঠিত? এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা নিয়ে। সব থেকে বেশি কি আছে? নাইট্রোজেন আছে। ঠিক আছে? নাইট্রোজেন। এই যে অ্যামিনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, এটা কিন্তু কি দিয়ে তৈরি বলো তো? নাইট্রোজেন দিয়ে তৈরি। বুঝতে পারছো? এটা কি দিয়ে তৈরি? নাইট্রোজেন দিয়ে তৈরি। আচ্ছা, তো অ্যামিনো অ্যাসিড আবার কত ধরনের? দেখো 22 ধরনের। এগুলো আমরা এসএসসি তে গিয়ে আরো বিস্তর ভাবে জানবো। হ্যাঁ, আচ্ছা, তো কিসে কিসে আমিষ আছে এটা কিন্তু তোমাদের জানতে হবে, এবং আমিষের কাজ কি? ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং নাইট্রোজেনের সমতা রক্ষা। ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, মনে রাখবা। অ্যামিনো অ্যাসিড কি কি থেকে আসে? আমিষ থেকে আসে। ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডের উপাদান কি? নাইট্রোজেন। বুঝতে পারছো? আচ্ছা, অ্যামিনো অ্যাসিড এর অভাবে নানা রকম রোগ দেখা যায়, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেন এর ভারসাম্য বজায় না থাকা। হ্যাঁ, সব আমিষ দেহের সম পরিমাণে শোষিত হয় না। ঠিক আছে? আমিষ খাদ্য গ্রহণ করার পরে শতকরা যত ভাগ অন্ত্র বা দেহ থেকে শোষিত হয় সেই আমিষের সহস্পর্শ গুণক ধরা হয়। তার মানে কিছু কিছু আমিষ আছে যেগুলো সহজে কি হয় না বলতো? কিছু কিছু আমিষ সহজে কিন্তু পচে যায় না। বুঝতে পারছো? আহ তো যেইগুলা খুব সহজে পচে যায় সেগুলা কেমন হবে? আমাদের দেহ সহজে গ্রহণ করতে পারবে, আমাদের অন্ত্র থেকে সেই পুষ্টি উপাদানগুলো সহজে গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তো যেগুলা পচে যায় সেগুলা দ্রুত পুষ্টি উপাদান হয়ে আমাদের কাজে লাগে। তো যত বেশি পচবে তত বেশি পুষ্টি উপাদান হবে, তত বেশি আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আর যেগুলা পচবে না বা হালকা পচবে সেগুলা কি আমাদের দেহ নিষ্কাশন করে দিবে। ঠিক আছে? আচ্ছা, সহজ পুষ্টতার গুণক কি? যদি 100 ভাগই আমাদের দেহ শোষণ করে সেই ক্ষেত্রে কিন্তু 1 হবে। কিন্তু সবসময় কি 1 হবে বলো? সবসময় কিন্তু 1 হবে না। মানে সবসময় কিন্তু সবকিছু আহ একদম পরিপূর্ণভাবে আমাদের শরীর কিন্তু গ্রহণ করবে না। বুঝতে পারছো? গ্রহণ করতে পারবে না। আমাদের শরীর সব পূর্ণটাকে পুষিয়ে দিতে পারবে না। এই কারণে কি অলওয়েজ কি 1 এর কম হয়। ঠিক আছে? 1 এর কম হয়। তার মানে 100%ই আমাদের শরীর পচাইতে পারবে না, আমাদের শরীর গ্রহণ করতে পারবে না। এই জন্য এই যে সহজপষ্টতার গুণক, এটা কি 1-এর কম হয়। তবে এই যে মায়ের দুধ, যেমন মায়ের দুধ, এটা সরাসরি শিশুদের দেহে কিন্তু গ্রহণ করতে পারে, পুরোপুরি গ্রহণ করতে পারে। আর ডিমের ভেতরে কিছু যে আমিষ আছে, তো ওইগুলা সহজপচ্য। ঠিক আছে? এই জন্য ওইগুলা কি 100%, একদম 100/100 কি হয়ে যায়? গ্রহণ হয়ে যায়। তো 100 ভাগ 100 কি করলে ভাগ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। তার মানে সহজপচ্যতার গুণক কত? 1। আশা করি বুঝতে পারছো এটা আসলে কি।
আচ্ছা, তো আমিষের অভাবজনিত রোগ কি? আমিষ না থাকলে আমিষের কাজ কি? দেহের ক্ষয় পূরণ করা। আমিষ না থাকলে কি হবে? দেহ ক্ষয় হয়ে যাবে। তাই না? দেখো, কোয়াশিয়কর একটা রোগ, হ্যাঁ? এটা কি হয়? পেশি তোমার হচ্ছে দুর্বল হয়ে যায়। কারণ আমাদের আমিষ কি করে? পেশি গঠন করে। ঠিক আছে? আর যদি না থাকে আমিষ তাহলে কি হয়ে যায়? পেশি দুর্বল হয়ে যায়। আচ্ছা। আরেক ধরনের রোগ সেটা হচ্ছে মারাসমাস। ঠিক আছে? আচ্ছা, এটার ফলে কি হয় দেখো, এগুলা কিসে থাকবে? সৃজনশীলে থাকবে। তোমার উদ্দীপকে একটা রোগের কথা উল্লেখ থাকবে, আর ঘ নম্বরটাতে বিশেষ করে এইটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। বিশেষ করে যে লক্ষণগুলা, তোমার হচ্ছে কোয়ারশিওকর এটার লক্ষণ, এবং হচ্ছে ম্যারাসমাস এটার লক্ষণগুলা তোমাকে কি করতে হতে পারে? এক্সপ্লেন করতে হতে পারে। এখন স্নেহ পদার্থ কাকে বলে চলো দেখি। স্নেহ পদার্থ বলতে বোঝায় তেল বা চর্বি জাতীয় পদার্থ। ঠিক আছে? এতে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি থাকে। ঠিক আছে? এতেও কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। শর্করাতেও আমরা দেখলাম যেমন। আচ্ছা, তো এর ভিতরে কি থাকে বলো তো? এগুলা পরিপাক হয়ে কিসে তৈরি হয়? বলো। আমরা দেখলাম যে শর্করা পরিপাক হয়ে কিসে তৈরি হয় দেখলাম? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তাই না? আমরা আমিষ পরিপাক হয়ে কিসে পরিণত হয় দেখলাম? অ্যামিনো অ্যাসিড দিয়ে, যেটা আমাদের দেহের ক্ষয় পূরণ করে। আর স্নেহ পদার্থ পরিপাক হয়ে কিসে রূপান্তর করে? ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে। তো এরাই হচ্ছে কি পুষ্টি উপাদান। পরিপাক হয়ে যাতে পরিণত হয় সেটা কি? পুষ্টি উপাদান। ঠিক আছে? আচ্ছা, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলায়ের মধ্যে অবস্থান করে শোষিত হয়। তাহলে এটা কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্তের ভিলায়ে বা ইন্টাস্টাইন। ক্ষুদ্রান্ত ইংরেজি কি? ইন্টাস্টাইন। ঠিক আছে? আচ্ছা, কত ধরনের ফ্যাটি অ্যাসিড আছে? 20 ধরনের। আর আমরা দেখলাম কত ধরনের অ্যামিনো অ্যাসিড আছে? কত ধরনের আছে? 22 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। মনে থাকবে? আর ফ্যাটি অ্যাসিড আছে কত ধরনের? 20 ধরনের। একটা দেখো অসম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত। তার মানে তোমরা যখন জৈব রসায়ন পড়বা তখন দেখবে ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড বা ট্রিপল বন্ডের উপর ডিপেন্ড করে কি সম্পৃক্ত অসম্পৃক্ত তোমরা দেখতে পারবে। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ কি? তোমাদের উদাহরণগুলা গুরুত্বপূর্ণ এবং খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে? উদাহরণগুলা। তো ফ্যাটি অ্যাসিড, সরি, তোমার হচ্ছে স্নেহর উদাহরণ কি কি এগুলা পড়বা। আর হচ্ছে এখানে তোমার হচ্ছে কাজটা কি বা কতটুকু শক্তি পাওয়া যায়, কিসে কতটুকু আছে এইটা। আর হচ্ছে লাস্টলি এর উপকারিতা বা এর প্রয়োজনীয়তা। উপকারিতা বা প্রয়োজনীয়তা বা অপরিহার্য কেন? সরি, সরি, প্রয়োজনীয়তা। ঠিক আছে? বা অপরিহার্য কেন সেটা এখান থেকে পাবা। কেন? কারণ হচ্ছে চর্মরোগ হতে পারে। ঠিক আছে? এটা বিশেষ করে স্কিন রিলেটেড বা চর্ম রিলেটেড। এই যে তেল, ঘি, মাখন, এখানে সবচাইতে বেশি পরিমাণ কি থাকে? স্নেহ পদার্থ থাকে। হ্যাঁ? আচ্ছা, দেখো, কর্মশক্তি আমরা কি বললাম? আমরা কিন্তু প্রথমেই বললাম যে আমাদের শরীরে সবসময় কিন্তু শরীরের ভেতরেও কাজ চলে, বাইরেরও কাজ চলে। আমরা যদি কাজ নাও করি তারপরেও কি আমাদের শরীরের ভেতরে কিন্তু কাজের দরকার, মানে শরীরের ভেতরে কিন্তু কাজ অল টাইম হয়। আমরা অল টাইম কি করছি? আমাদের অল টাইম সবসময় তোমার পরিপাক তন্ত্র কাজ করছে, অল টাইম তোমার রেশন তন্ত্র কাজ করছে, অল টাইম তোমার শোষণ তন্ত্র কাজ করছে, অল টাইম তোমার সকল তন্ত্র কাজ করছে। তার মানে ভেতরে, শরীরের ভেতরে অল টাইম যে কাজ করে এটাকে কি বলে? বিপাক ক্রিয়া বা মেটাবলিজম। এটা কিন্তু শরীরের ভিতরে অলওয়েজ হয়। এটার জন্য কিন্তু শক্তি অপরিহার্য। ঠিক আছে? ওই শক্তিটাকে কি বলে? মৌল বিপাক। আবার এই যে বললাম, শরীর তুমি কাজ যদি নাও করো, শরীরের ভিতরে যে কাজ হচ্ছে সেটার জন্য কিন্তু তোমার শক্তি প্রয়োজন। আবার যখন তুমি কাজ করবা তখন তোমার শারীরিক পরিশ্রম হবে। তাই না? তো শারীরিক পরিশ্রমের সময়ও কি হবে? আবার শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে? আচ্ছা, 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। এটা প্রথমেই বললাম, তাই না? তো এই কিলো ক্যালোরিতেই আমরা কি খাদ্য শক্তির এই পরিমাপটা করি। এটা মনে রাখবা এমসিকিউ এর জন্য। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখলাম যে ২ ভাবে আমাদের শরীরের ভেতরে আসলে দুই ভাবে আমাদের পুষ্টির প্রয়োজন হয়। একটা হচ্ছে ভেতরের কাজের জন্য, যেটা মেটাবলিজম বলা হয়। আর আরেকটা হচ্ছে বাইরের যে কাজ, মানে আমরা যে শারীরিক কায়িক পরিশ্রম করি সেটার জন্য একটা কাজ। তো
কায়িক পরিশ্রম যার যত বেশি করতে হবে তার পুষ্টি তত বেশি লাগবে, তার খাবার তত বেশি লাগবে, তাই না? বা যার আকার আকৃতি যত বেশি তার খাবার তত বেশি। আমরা উদাহরণ দিয়ে বলছিলাম, একটা মানে গাড়ির সাথে উদাহরণ দিয়ে বলছিলাম। এখন দেখো, এটা যাদের স্কুলে কঠিন কোশ্চেন করে তাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে কার কতটুকু বয়স অনুযায়ী, কার কতটুকু পুরুষের এবং মহিলার তোমার হচ্ছে এই ক্যালোরির চাহিদা থাকে। আর দেখো, ভিটামিন কি? ভিটামিন কি পেট ভরে খাওয়ার জিনিস? না তো। ঠিক আছে? প্রত্যেকটা খাদ্যেই একটু না একটু ভিটামিন কিন্তু আছে। তো ভিটামিনের অভাবে কি হয়? ভিটামিন আমাদের শক্তি না দিলেও ভিটামিনের অভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকতে পারে। সো আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য কি দরকার বলতো? ভিটামিন দরকার। খাদ্য প্রাণ, মানে খাদ্যের যে প্রাণ সেটাই কি ভিটামিন। ঠিক আছে? বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেমন রাতকানা, বেরি। এখন তোমরা কিন্তু পড়ে আসছো ক্লাস 4 কিন্তু পড়ে আসছো যে কোন ভিটামিনের জন্য কোন রোগ হয়, এটা কিন্তু মুখস্থ করে পড়ে আসছে। এখন কি আর দরকার আছে বলো? এখন কিন্তু আর এত দরকার নাই। তো ভিটামিনের ভেতরে আমরা এ, বি, সি, ডি এভাবে করে কিন্তু জেড পর্যন্ত ভিটামিন বানাইছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এর মাঝে অনেকগুলা ভিটামিনের মানে ওই এ বি সি ডি বা এর ক্যাটাগরির ভেতরেই থাকবে। সো এই কারণে এ বি সি ডি ভিটামিন আছে, হ্যাঁ, আবার এফ ভিটামিন নাই, জি ভিটামিন নাই, আই জে কে, আবার কে ভিটামিন আছে। ঠিক আছে? সো সবগুলো ভিটামিনের কিন্তু নামকরণ করা হয়ে গেছিল, কিন্তু দেখা গেল যে এই ভিটামিন তো ওতে উপস্থিত, সেই জন্য ওইগুলাকে বাদ দিয়ে দেওয়া হলো মানে নামকরণ থেকে। বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের ভিটামিন নিয়ে যে আলোচনা সেটা। তো ভিটামিন প্রত্যেকটা সবজি, গাছপালা কিংবা সকল খাদ্য উপাদানে কিঞ্চিৎ পরিমাণ হইলেও কিন্তু থাকে। হ্যাঁ? এখন দেখো, ভিটামিন এ এর উৎস কি? মানে কিসে ভিটামিন এ থাকে? তারপরে এ ভিটামিন তোমার কি কাজ করে? এ ভিটামিনের অভাবে কি হয়? রাতকানা হয়, আ জের আ জেরপ্থ্যালেমিয়া হয়। ঠিক আছে? তো এগুলা হচ্ছে চোখের রিলেটেড। তার মানে ভিটামিন এ এর অভাবে যতগুলা রোগ দেখবা সবগুলা কিন্তু চোখের রিলেটেড দেখবা, হ্যাঁ? আর ভিটামিন বি কমপ্লেক্স কেন লাগে? কিসে থাকে? পড়ে নিবা, হ্যাঁ? আর ভিটামিন বি কমপ্লেক্সের যে টাইপ গুলা, ঠিক আছে? যেমন থায়ামিন কোন কাজে লাগে? তারপর আছে রিবোফ্লোবিন কোন কাজে লাগে? ওষুধের নামে কিন্তু এই যে এগুলা দেখতে পারবা। কিছু এরকম ওষুধ আছে। তোমরা যারা ওষুধ হাতে নিয়ে দেখছো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে বা ভিটামিন বি টাইপের এই যে ওষুধের নাম থায়ামিন বা রিবোফ্লোবিন, পাইরোডক্সিন, হ্যাঁ? এগুলা কিন্তু তোমরা দেখতে পারবা যে কোনটার কাজ কি সেটা কিন্তু এই যে এইখানে বুঝতে পারবা। তো তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমার শরীরে কোনো রোগ হলে ওটা কোন ভিটামিনের অভাবে হইছে, এই ধারণাটা কিন্তু তোমরা ইনিশিয়ালি পেয়ে যাবা। ঠিক আছে? এবার দেখো ভিটামিন সি বিশেষ করে টক জাতীয় খাবারে থাকে। টক, তাই না? টক মানে অম্ল। আমরা পড়ছি না টক মানে কি? অম্ল জাতীয় পদার্থে কি ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি এর কাজ কি? মজবুত করা। সি এর কাজ কি? মজবুত করা। আচ্ছা, বা ক্ষত নিরাময় করা, হ্যাঁ? আচ্ছা, তো দেখো, ভিটামিন সি যদি না খাওয়া হয় বা অভাব হয় ভিটামিন সি এর, তাহলে কি রোগ হয়? হাড় মজবুত হয় না, দুর্বল হয়ে যায়, ভেঙে যায়। তারপরে আমাদের চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, হ্যাঁ? তারপরে স্কারভি রোগ হয়। এটা কিন্তু ঘ নম্বরের জন্য তোমার হচ্ছে উদ্দীপকে কি দেওয়া থাকবে বলো তো? উদ্দীপকে রোগের নাম দেওয়া থাকবে। তোমার ঘ নম্বরে গিয়ে এগুলা পড়তে হবে। প্রতিরোধ কিভাবে করা যায়? আর ভিটামিন ডি, আমার মতে ভিটামিন ডিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং হট টপিক, ফেভারিট টপিক স্যারেদের জন্য। ঠিক আছে? এটা বিশেষ করে হাড় বা অস্থি রিলেটেড, বোন রিলেটেড ভিটামিন ডিটা। হ্যাঁ? এবং কোথায় পাওয়া যায় দেখো, এগুলো একদম মুখস্থ হবে ভিটামিন ডি বিশেষ করে। ঠিক আছে? ভিটামিন ডি বিশেষ করে খুবই আ মুখস্থ হয়ে যাবে। অভাবজনিত রোগ কি হয়? রিকেটস হয়। এটাও কি উদ্দীপকে দেয়া থাকবে, ঘ নম্বরে তোমাকে লিখতে হবে। তোমার এর লক্ষণগুলা, প্রতিকারগুলা, কিভাবে প্রতিরোধ করা যায় সেগুলা। আরেকটা রোগ আছে অস্টিওম্যালেশিয়া। অস্টিও মানে কি বুঝি আমরা? অস্টিও মানে আমরা বুঝি হাড় রিলেটেড। ঠিক আছে? অস্টিও মানে কি বুঝি? হাড় রিলেটেড। হ্যাঁ? আচ্ছা। তো এই যে এটাও কিন্তু ঘ নম্বরে আমাদেরকে লিখতে হবে। উদ্দীপক দেওয়া থাকবে। ঘ নম্বরে কিন্তু আমাদের লিখতে হবে। দেখো, প্রতিকারের ব্যবস্থা, তারপরে ভিটামিন ই কোন কাজে ব্যবহৃত হয় সেগুলা।
তারপরে ভিটামিন কে কোন কোন কাজে ব্যবহৃত হয় সেগুলা, ঠিক আছে? তো এর ভেতরে আবার কিছু কিছু তোমার চর্বিতে দ্রবণীয়, কিছু কিছু তোমার পানিতে দ্রবণীয়, এগুলো আমরা ক্লাস 9-10-এ গিয়ে দেখবো, এসএসসি তে গিয়ে দেখবো, হ্যাঁ। আচ্ছা, খনিজ লবণ, খনিজ লবণ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। খনিজ লবণ তোমার বিভিন্ন শাকসবজির সাথে থাকে। আমরা ওই যে খাই লবণ আলাদা কিনা, ওইটাও কি খনিজ লবণ। আমরা যে পানি খাই, পানির ভিতরেও কিন্তু কিঞ্চিত পরিমাণ, মানে নিচ থেকে যে তুলি পানি, ওর ভিতরেও কিঞ্চিত পরিমাণে খনিজ লবণ থাকে, ঠিক আছে? তো খনিজ লবণ ছাড়া কি আমাদের দেহ কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধির শিকার হতে পারে, ঠিক আছে? দেখো, খনিজ লবণের অভাবে কি হতে পারে, এই যে গলা গন্ড রোগ হয় অনেক টাইমে, হ্যাঁ, অনেকের হইছে, আমারও ছোটবেলায় হয়েছিল, ক্লাস 4-5-এ তখন পড়তাম। আচ্ছা, এবার অভাবজনিত রোগ, দেখো রিকেটস, হ্যাঁ, ভিটামিন ডি, রিকেটস তোমরা কিন্তু অলরেডি পড়ছো। এই যে গলা গন্ড রোগ, এই যে কথাটা বললাম, গলা গন্ড রোগ, এটা কিন্তু হয়। তার মানে গলা ফুলে যায়। থাইরয়েড গ্রন্থিতে এই যে সমস্যা হয়, তাহলে আয়োডিন এর অভাবে কি থাইরয়েড এর এই যে থাইরয়েড গ্রন্থি কি হয়ে যায়, ফুলে যায়, ঠিক আছে? খাবার গিলতে অসুবিধা, গলায় ব্যথা হয়, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। প্রতিকার কেমনে করতে হবে, তারপর ক্রোটিনিজম, এটা এটা কেমন রোগ, এটা বিশেষ করে শিশুদের হয়, ঠিক আছে? তোমাদের এটাও কিন্তু এই যে ঘ নম্বরে থাকবে, উদ্দীপকে দেওয়া থাকবে একটা রোগের নাম, সেখান থেকে সেভাবে হবে। অ্যামিনিয়া বা হচ্ছে রক্ত স্বল্পতা, এটা কিন্তু অনেক অনেক বেশি দেখা যায়, এটা অনেক বেশি দেখা যায়, ঠিক আছে? এটা অনেক বেশি দেখা যায়, খুবই কমন একটা রোগ। তো এটা কেন হয়, এর লক্ষণগুলা কি, এইগুলা তোমাদেরকে জানতে হবে, এবং প্রতিকার গুলা কি, কেন, মানে কিভাবে আমরা আহ মানে এই রোগটা আসার আগে আমরা ওইটাকে প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে? এবার পানির কাজ, পানির কাজটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষার জন্য না, তোমার জীবনের জন্য, ডেইলি ডেইলি লাইফের জন্য পানির গুরুত্বটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে? তো আমাদের দেহের 60-70 ভাগই কিন্তু সব পানি দিয়ে গঠিত। সো এই কারণে আমাদের পানিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন আহ 4 থেকে 5 লিটার কিন্তু পানি পান করা উচিত। তো দেখো, ডায়রিয়া টাইরিয়া যদি হয় তাহলে কি করি আমরা, কেমনে সিলাইন খাই। যদি সিলাইন না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করি, তোমার হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে লবণ, এসব মিশিয়ে কিন্তু আমরা চিনি বানাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, শুষ্কতা, শুষ্কতা বলতে আমাদের দেহে কি, দেহের কোষগুলা যখন পানি শূন্য, তো তুমি একেবারে পানি খাবা না। তোমার শরীরের ভিতরে যে সেল বা কোষগুলা, ওই কোষগুলার কি সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু অধিকাংশ সব পানি, তাই না? প্রোটোপ্লাজমের ভিতরে অধিকাংশ সব পানি। তাহলে পানি শূন্যতা কিন্তু দেখা যাবে, বুঝতে পারছো? এবার পানি শূন্যতা যখন দেখা যাবে তখন তুমি কিভাবে কি করবা? আচ্ছা, রাফেজ জাতীয় পদার্থ, রাফেজ মানে অপত্যকর পদার্থ। তো অপত্যকর পদার্থ আমাদের কি খাওয়া উচিত, যাতে করে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ না হয়, তার জন্য। তো অপচ্য অংশ কি, যে তোমার শাকসবজির ভেতরে বিভিন্ন ধরনের কি আঁশ জাতীয় পদার্থ যেগুলো থাকে, সেইগুলো আর কি। আচ্ছা, তো খাদ্য নির্বাচন কেমনে করতে হবে, খাদ্য নির্বাচন কেমনে করতে হবে, এটা তো বলেই দিছি। তোমার শরীরের আকার আকৃতি যত বড় হবে, তোমার খাবারের পরিমাণ তত বেশি হবে। যে যত বেশি কাজ করবে তার খাবারের পরিমাণ তত বেশি হবে। নারী পুরুষের খাবারের পরিমাণ কিন্তু আলাদা, ঠিক আছে? নারীরা এক পরিমাণ খাবে, পুরুষরা এক পরিমাণ খাবে, পুরুষরা বেশি খায়, তাই না? আচ্ছা, তো এই যে তালিকাটা কিভাবে বানাইতে হবে, এটা এটা দাও 5 স্টার। এটা কয় স্টার দিবা, 5 স্টার দিবা, কিসের জন্য? ঘ নম্বরে, এতক্ষণ ঘ নম্বরে যা বললাম আসবে, এটা কিন্তু তার থেকে বেশি সম্ভাবনা, বেশি ঘ নম্বরে আসার জন্য, ঠিক আছে? তো এইটা একদম মুখস্থ হয়ে যাবে। তোমরা খাদ্য তালিকা কেমনে বানাবা সেটার উপর ভিত্তি করে, ওই যে এতক্ষণ বলে বলে কিন্তু গেজিয়ে ফেলছি মুখ। সো নতুন করে বলার আর কিছু নাই খাদ্য তালিকা বানানোর ব্যাপারে। তো খাদ্য তালিকা বানানোর সময় একটা আর্থিক ব্যাপারটা আসবে। তবে আর্থিক ব্যাপার আসলেও আমরা কি করব, যে সেটা যেন আমাদের সাথে তাল মিলিয়ে যেন আমরা চলতে পারি, সেভাবে আমরা চেষ্টা করবো আমাদের খাদ্য তালিকাটা তৈরি করার, রাইট? তো খাদ্য তালিকা তৈরি করতে হলে দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট, সে কায়িক পরিশ্রম কম করে, তার খাবারের পরিমাণ কিন্তু কম রাখতে হবে। বেশি রাখলে কি হবে, সে মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে কিন্তু আবার স্থূলতার একটা সমস্যা কিন্তু চলে আসবে। আবার দেখা যাচ্ছে যে খাটো বা যে কাজ কাম কম করে, আহ, তার কম খাইতে হবে, বেশি খাইলে সমস্যা। আর যে প্রচুর পরিমাণে কাজ করে সে যদি কম খায়, তাহলে সে কিন্তু মারা পড়বে, বুঝতে পারছো? তো এইসব বিভিন্ন বিষয় হিসাব কিতাব করে আমাদেরকে খাদ্য তালিকাটা প্রস্তুত করতে হয়, ঠিক আছে? তা না হলে আমাদের শরীরটা দ্রুত ভেঙে যাবে, অসুস্থ হয়ে যাব,
এবং রোগ ব্যাধি দেখা দিবে। সো আমাদের খাবার তালিকা তৈরি করে প্রপার খাদ্য গ্রহণ করা উচিত। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে এমসিকিউ সিকিউ নিয়ে কিংবা নতুন একটা অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।